আমাকে নিয়ে দাদাজানের একটা অসুবিধা ছিল। আমার কাছে শুনেছিলাম আমাকে তারা নাকি পছন্দ ছিল না। কিন্তু বিশ্বাস করো, আমার আম্মাকে অপছন্দ করার কোনো কারণ কারো থাকতে পারে আমি বিশ্বাস করি না। তখনকার দিনে আমার রূপের সামনে কেউ টিকতে পারেনি। এতটাই সুন্দর আর রূপবতী আর মার্জিত ছিল যে আম্মাকে নানাজান লুকিয়ে রাখত। কারো চোখে একবার আম্মার উপর পড়লেই দ্বিতীয়বার দেখার লোভ জন্মাতো তাদের। আম্মাকে দাদার পছন্দ ছিল না বলে আব্বা আমাকে নিয়ে ও বাড়িতে থাকেনি না, এই বাড়িতে থেকেছে নানাজানের সাথে। নানাজান জমিদার ছিল আগে, বাংলাদেশে আসার পর রাজনীতিতে ঢোকে। নানাজানের মধ্যেই আমাদের শাহ সুলতান পরিবারের রাজনীতির যাত্রা শুরু। সালটা তখন 1912। মোহাম্মদ শাহ ছিলেন ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যিনি সম্পর্কে আমার নানার বাবা। বয়স তার তখন 22 বছর। ঢাকায় অনুষ্ঠিত এক ব্যবসায়িক মিলন মেলায় বিভিন্ন অঞ্চলের অভিজাত সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানেই তার সাথে পরিচয় হয় ভারতের লাখনৌয়ের প্রখ্যাত জমিদার পরিবারের কন্যা ফিরোজা খাতুনের। তখন ভারত বিভাজন হয়নি, পাকিস্তান আর বাংলাদেশ নামের কোনো দেশ ছিল না। ঢাকার মতো শহর এবং লখনৌ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল সাংস্কৃতিক আর সামাজিকভাবে। সেখান থেকে দেওয়ান ও শাহ পরিবারের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ফিরোজ খানের পরিবার লাখনৌ দেওয়ান পরিবার ছিল। দেওয়ান পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে মোহাম্মদ শাহের জন্য, কারণ তারা চান ওই পরিবার থেকে কেউ লাখনৌয়ের জমিদারি সামলাবে। যেহেতু জমিদারি প্রথায় বংশ পরস্পর সম্পদ ও সংগৃহীত সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, 1914 সালে মোহাম্মদ শাহ ফিরোজ খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোহাম্মদ শাহের শাশুড়ি ছিলেন এই জমিদার পরিবারের প্রধান। এক মেয়ে ফিরোজা খাতুন ছাড়া আর কোনো সন্তান ছিল না। বিবাহের পর মোহাম্মদ শাহকে লখনৌ গিয়ে জমিদারির পরিচালনার দায়িত্ব নিতে হয়। তার নামের আগে তখন দেওয়ান শব্দটা জুড়ে দেওয়া হয়। 1915 সালের শেষের দিকে তিনি লখনৌয়ের জমিদার হন। তখন তার নাম হয় দেওয়ান মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের পরিবার ঢাকার বাইরে থাকতেন, যার নাম বর্তমানে সুলতান নিবাস। 1922 সালে লখনৌয়ে মোহাম্মদ শাহের এক ছেলে হয়, নাম রাখা হয় দেওয়ান নেওয়াজ শাহ, যিনি আমার নানা। 1947 সালে 25 বছর বয়সে দেওয়ান নেওয়াজ শাহ মোহাম্মদ শাহের পর জমিদারিত্ব হাতে তুলে নেন। তবে 1950-এর দশকে ভারত সরকার জমিদারি বিলুপ্ত আইনের মাধ্যমে জমিদারি প্রথা পুরোপুরি শেষ করে দেয়। জমিদার পরিবারগুলো তাদের অধিকাংশ জমি হারিয়ে ফেলে। লখনৌ দেওয়ান পরিবারও এতে অক্ষত থাকেনি। জমিদারির বিলুপ্তির ফলে জমির উপর নিয়ন্ত্রণ চলে যায় সরকারের হাতে। অতঃপর জমিদারি হারিয়ে মোহাম্মদ শাহ তার পরিবারের সদস্যরা ঢাকায় ফিরে আসেন সুলতান নিবাসে। তখন এটার নাম ছিল দেওয়ান নিবাস। 1957 সালে মোহাম্মদ শাহের এক ব্যবসায়ী বন্ধুর কন্যা হুমায়রা নামের এক নারীর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় আমার নানা দেওয়ান নেওয়াজ শাহ। এর কিছু বছর পর আমার আম্মা মরিয়ম দেওয়ান জন্মগ্রহণ করেন। আমার কোনো ভাই বোন নেই। স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ শাহ ও নানাজান ঢাকা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের আর্থিক সাহায্য দেন, সেই সাথে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তখন তাদের পরিবারের অবস্থান শক্তিশালী হয়। নানা দেওয়ান নেওয়াজ শাহ ঢাকা সংসদ সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ঢাকার এক বাসায় বাবা মানে আজমল সুলতানের সাথে দেখা হয় আমার নানাজানের। বাবা তখন সবে দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়েছিল ছাত্রলীগ হিসাবে। নানাজান তাকে এই নিবাসে আশ্রয় দিয়েছিলেন, কারণ দাদাজানরা তখন নওগাঁ থাকত আর বাবাকে রাজনীতির জন্য তখন ঢাকায় থাকতে হতো। বাবা নানাজানের খুব বিশ্বস্ত ছিল, সেদিক থেকে খুব স্নেহ করতো বাবাকে। এদিকে রাজনৈতিক মিটিংয়ের জন্য প্রায় বাইরে থেকে লোকজন আসতো এখানে। আমাকে আর কতদিন বা লুকিয়ে রাখতে পারতো সবার নজর থেকে। 2-1 জন দেখে ফেলে তার বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। নানাজান এ নিয়ে বেশ দুশ্চিন্তা করতো, অপরিচিত দূরে কোথাও মেয়েকে বিয়ে দিবেন না। পরে বাবাকে পছন্দ করে মায়ের জন্য। বাবার মুখে শুনেছি, আর দাদা শুরু থেকে বিষয় বিপক্ষে ছিল। তার মতে মা নাকি বাবার যোগ্য না, কিন্তু এটা সম্পূর্ণ উল্টা। ধরতে গেলে দাদাজানরাই নানার ধারে কাছে ছিল না। এই যে আমার সব সম্পত্তি দেখছো, এইসব কিছু আমার নানাজানের। এগুলো নানা মারা যাওয়ার পর বাবা সামলেছে, এখন আমি সামলাচ্ছি, সাথে চাচা জীবন। তবে সব কিছুর মালিক আমি, মায়ে ছিল সব। মা মারা যাওয়ার পর আমি আমার রুমাইসা মায়ের অর্ধেক সম্পত্তি পেলেও বাবার পুরো সম্পত্তি রুমাইসা একাই পেয়েছে। আর আমারও দরকার ছিল না বাবার সম্পত্তি, কারণ তার সম্পত্তির পরিমাণ খুবই স্বল্প ছিল। সুলতান পরিবার থেকে পাওয়া কোনো সম্পত্তি আমার নেই, সব দেওয়ান পরিবারের। আর আমাদের সম্পত্তির উইল সুলতান আর দেওয়ান পরিবারের ওভাবেই বানিয়ে দিয়ে গেছেন নানাজান, যে একজনের সম্পত্তি তার ছেলে মেয়ে ছাড়া আর কেউ পাবে না। ছেলে মেয়ে না থাকলে ওয়াইফ পাবে,
আর ওয়াইফ মারা গেলে তা চলে যাবে রাষ্ট্রের কাছে। সিনিয়ে বা জোর করানোর কোনো সুযোগ নেই অন্যদের। এই যে বাড়ির পাশে কবরস্থান দেখছো না, ওইটা আব্বা আর আম্মার মৃত্যু 2 মাস পর হামিদুল চাচা দেশে আসে। পরে তুমি রুমাইসার জন্য চাচিকে বিয়ে করে। চাচি কোনো সন্তান হয়নি পরে আর। তাদের কাছে আমি আর রুমাইসাই সব। সেই জন্য তাকে আমি আর রুমাইসা মা বাবা ডাকি। মেহরিনের চোখ বেরিয়ে আসার উপক্রম। সে এতদিন এসবের কিছুই জানতো না। দাদাজান কেন পছন্দ করতেন না মরিয়ম সুলতানকে? ওনাদের খুব কারা করেছিল জানা জানি। আর না, এখনো খোঁজ চলছে। যেদিন ওদের খোঁজ পাবো সেদিন রক্তগঙ্গা বয়ে দেবো আমি সুলেমান। শুধু পেরে করো আমি যেন তাদের খোঁজটা পাই। আমাদের 2 ভাই বোনকে এতিম করার শাস্তি ভয়াবহ হবে ওদের জন্য। শুধু আমি খোঁজটা পাই ওকে। পরের দিন দুপুরে মাহি অ্যাপার্টমেন্টে একটা খাম আসে। মাহি নিচে থেকে সেটা রিসিভ করে রুমে এসে খুলে দেখে এতে ডিভোর্স পেপার। কিন্তু তার উকিল তো বলেছে কাল পরশু পাঠাবে, তাহলে আজ পাঠালো যে? পাঠিয়েছে তাহলে ভালোই করেছে। কথাটা ভেবে খুশি হতে ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা বাশার সুলতান পাঠিয়েছে। মেসেজে লেখা আছে, ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, সাইন করে আমার ছেলেকে মুক্তি দাও, সাথে নিজেও মুক্ত হও এই জোর জবরদস্তির বিয়ে থেকে। এজওয়ান তোমার কাছেই আছে, খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাকে দিয়েও সাইন করাও। এটাই চেয়েছিলে তুমি। হাসি গায়েব হয়ে গেল মাহির মুখের। তার মানে এটা তার উকিল পাঠায়নি। এজওয়ান ভাত ঘুম দিয়েছে। মাহি পাশে দাঁড়িয়ে পিঠে ধাক্কা দিয়ে ডেকে তুলল। এজওয়ান মাহির ডাক শুনে পিটপিট করে চোখ মেলে তাকাতে চোখের সামনে একটা কাগজ দেখে ভ্রু কুচকালো। এজওয়ান অন্যদিকে ঘুরে ঘুমু ঘুমু চোখে বলল, আমার জায়গার সম্পত্তি সব নিজের নামে করিয়ে নিতে চাইছো নাকি? দেখো, ধৈর্য ধরো, সব পাবে সব। লিখে দেওয়ার স্কোপ নেই আমার। মাহি এবার পিঠে চিমটি বসালো। এজওয়ান মৃদু শব্দ করলো ব্যথায়। উঠুন, এটা সম্পত্তির উইল না, ডিভোর্স পেপার। এজওয়ান লাফিয়ে উঠল শোয়া থেকে, চোখ ডলতে ডলতে বলল, এই কি এটা? ডিভোর্স পেপার। এজওয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তো এখন কি করব আমি? সাইন করুন। আচ্ছা বেশ, দাও। এজওয়ান ডিভোর্স পেপারটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কমোডের ভেতর পেপারটা ফেলে দিয়ে তার উপর মুতে দিল। দাঁড়িয়ে শেষে এক বালতি পানি ঢেলে খালি হাতে ওয়াশরুম থেকে বের হলে মাহি এজওয়ানকে জিজ্ঞাসা করলো, ডিভোর্স পেপার কোথায় রেখে আসলেন আবার? তাড়াতাড়ি সাইন করে দিন। এজওয়ান আবারও বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে বলে, খুব জোরে হাগু আসছিল বুঝছো, তাই হাগু করে ডিভোর্স পেপার দিয়ে পাশা পরিষ্কার করে আসছি। এখন সেই ডিভোর্স পেপার কোমরের ভিতরে গড়াগড়ি খাচ্ছে, আবার হাগুর সাথে। তুমি তুলে আনতে পারলে গড প্রমিস পেপারে আমি সাইন করে দেব। তোমাকে এই সম্পর্ক থেকে চিরতরে মুক্ত করে দেব। মাহি ঘৃণায় চোখ মুখ কুচকে ফেললো। ফাজিল বদ বেড়ায় কি করছে এটা? খবিশের ঘরে খবিশ কোথাকার। এজওয়ান চোখ বন্ধ করে বলল, মনে মনে এত নাবকে তুলে নিয়ে আসো, আমি সাইন করে দিচ্ছি। মাহি বালিশ ছুঁড়ে দিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে। আপনার মতো এক বচ্চাদের থেকে ডিভোর্স পাবোই আশা করাটা। কোনো ব্যাপার না, এমন ভুল সবাই করে আমাকে নিয়ে। মাহির ফোনে কল আসে বাশার সুলতানের। মাহি সেটা রিসিভ করে ব্যালকনিতে আসতেই বাশার সুলতান জিজ্ঞাসা করলো, দিয়েছো ডিভোর্স এজওয়ানকে? মাহি দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল, আপনার ছেলে নিজ থেকে আমাকে চেয়েছে, ডিভোর্স না দিলে আমার পক্ষে সম্ভব না আপনার ছেলেকে ডিভোর্স দেওয়া। তার মানে হয়নি ডিভোর্স? হয়নি, সে ডিভোর্স পেপার ফেলে দিয়েছে। কোথায়? এজওয়ান কেড়ে নিল ফোনটা, কানে নিয়ে দাঁত চেপে বলল, কোথায় ফেলে দিয়েছি জানার পর কি সেখানে যাবে? গেলে আসো, আমি তোমাকে সেইখানে পাঠানোর ব্যবস্থা করি। জ্বালিয়ে খাচ্ছ আমাকে রীতিমতো তুমি। এমন জায়গায় এমন যাওরা বাপ খুবই কম দেখেছি। আমি যে কি না ছেলের বিবাহিত জীবনে শ্বশুরদের মতো কুটনামি করে ভালো হয়ে যাও। ভালো হতে টাকা পয়সা কিছুই লাগে না। তোমার যদি লাগে আমাকে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। তারপরও ভালো হও, আর ফোন দিবে না আমাদের। বাশার সুলতানের অপমানে মুখটা লাল হয়ে গেল। বইয়ের জন্য বাপকে এমন অপমান! আপনার বাপ কিন্তু আপনার ভালোর জন্যই পাঠিয়েছিল ওটা। এজওয়ান ফোনটা হাতে গুজে দিয়ে ধমক দিয়ে বলল, চুপ, থার্ড ক্লাস বউ। তোমার এত ভালো মন্দ ভাবতে হবে না আমি জানি আমার কিসে ভালো আর কিসে মন্দ। মাহি কথা বাড়ালো না। ফোনটা নিয়ে মোহনাকে ফোন করলো। গতকাল রাতে কথা বলেছিল তরিকুল চৌধুরীর ব্যবসাটা সে দেখবে, সেটা নিয়ে শাকিলের সাথে কথা বলতে বলেছিল মাহি মোহনাকে। এখন মোহনা জানাচ্ছে শাকিল নাকি দিবে না। মাহি অবাক হলো সে কথা শুনে। হোয়াট দ্য ফাক! শাকিল বা দেওয়ারকে? মাহি শাকিলকে ফোন করলো, শাকিল রিসিভ করলো না। এজওয়ান মাহির রাগান্বিত মুখ দেখে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? শাকিল ভাই, তরিকুল চৌধুরীর বিজনেস আমাকে সামলাতে দিতে নারাজ। তার মতে
আমি নাকি সামলাতে পারবো না। আর তাছাড়া আমি নাকি বাড়াবাড়ি করলে বিজনেস ভাগ করে ফেলবে, আপুরটা নিয়ে নেবে। তাতে সমস্যা কোথায়? তোমার আপুটাকে নিয়ে নাও। তোমার যতটুকু পাও না সেটুকু তুমি কারায় গন্ডা বুঝে নিও। শাকিল সেটাও দিতে অস্বীকার করলে বাকিটা আমি দেখে নিচ্ছি। তাই করব। গুড, আমি উকিলের ব্যবস্থা করছি। এজন ফোন করে একটা উকিলকে বলে দিল সব ব্যবস্থা করতে, আর এটাও জানিয়ে দিল এজন শাকিলের সাথে কোনো পার্টনারশিপে নেই। শাকিলের পরিবর্তে মাহি চৌধুরীর সাথে তারা পার্টনারশিপে যাবে। বিকজ অফ এজওয়ানকে ছাড়া মাহির পক্ষে সম্ভব না বিজনেসটা রান করা। এর মধ্যে মেহেরিনের প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। আজ তার রেজাল্ট দিল। রেজাল্ট দেখে মন খারাপ। বাকি সব পরীক্ষাগুলো ফার্স্ট ক্লাস হলেও বায়োলজিতে ফেল এসেছে। ক্লাসের সবাই ফেল করেছে এই সাবজেক্টে। উর্মিতেও রেজাল্ট দেখে হতবাক মেহেরিনের। সে ভেবেছিল মেহেরিন অন্তত পাশ করবে, কিন্তু না, সোলেমান নিজের বউকেও ফেল দিয়েছে। মেহেরিন রাগে ফুঁসতে ফুঁসতে এসে গাড়িতে বসলো। সোলেমান বউয়ের মুখের এমন এক্সপ্রেশন দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মুখ এমন বাংলা ওমর মতো করে রেখেছো কেন? মেহেরিন সোলেমানের দিকে তাকিয়ে বলল, জানেন না কি হয়েছে? না তো। আপনি আমাকে প্রি টেস্ট পরীক্ষায় বায়োলজিতে ফেল দিয়েছেন কেন? হ্যাঁ, সোলেমান এবার বুঝলো বিষয়টা। হাই তুলতে তুলতে বলল, তা কত পেয়েছো? 32.99, 33ও পাইনি আমি। ভালো মার্ক তো পেয়েছো। পুরো ক্লাসের হাইয়েস্ট মার্ক তোমারই। তা না করে গুসা করছো স্বামীর সঙ্গে? আমি জীবনে 90 নিচে মার্ক পাইনি এক্সামে, সেই আমাকে কিনা আপনি ফেল দিলেন। দিলাম তো। কেন দিলেন? এত কম মার্ক পাওয়ার মতো এক্সাম তো আমি দেইনি। সবাইকে ফেল দিয়েছি, সেখানে তোমাকে পাশ করে দিলে বিষয়টা খারাপ দেখে না? খারাপ দেখাবে কেন? আমার যা প্রাপ্য তাই আমায় দিতেন। তোমার প্রাপ্যটাই তো তোমাকে দিলাম, 32.99। ইউ ডিজার্ভ হাইয়েস্ট নাম্বার। পয়েন্ট 1-এর জন্য ফেল দিয়েছেন, আবার বলছেন আমি এই নাম্বার ডিজার্ভ করি। বাকিরা তো 20-25 পেয়েছে। তোমাকে ফেল করলেও কিন্তু তাদের থেকে বেশি নাম্বার দিয়েছে। এখন তোমাকে যদি আমি একা পাস দিতাম তাহলে আমার পাপি ভণ্ড স্টুডেন্টগুলো বলতো বউ দেখে পাস দিয়েছি তোমায়। সেই কথা শুনে কি তোমার ভালো লাগবে বলো? স্টুডেন্টদের সাহায্য করার জন্য তাই বলে ইচ্ছে করে ফেল করাবেন বউকে? হ্যাঁ, এ কেমন স্বামী আপনি? খুবই ইনোসেন্ট, কিউট, লয়াল, হ্যান্ডসাম আর ডেসিং স্বামী তোমার। নিজের প্রশংসা নিজে করছেন। তুমি তো করো না, তাই নিজেরটা না হয় নিজে করি। মেহেরিন কথাই বলল না। আর এই রেজাল্ট যদি তার বাপ দেখতো তাহলে মেহেরিন লজ্জায় দুদিন না খেয়ে থাকতো হয়তো। দুদিন পর রুমাইসা আর মেহেরিনকে নিয়ে সোলেমান শপিং মলে আসলো। মেহেরিন আর রুমাইসা নওগাঁ চলে যাবে। আফিয়া সুলতান পাঠাতে বলেছে। টুকটাক শপিং শেষ করে ফেরার পথে ঝুম বৃষ্টি হলো। রুমাইসার এই ঠাটা পড়া গরমে এমন ঝুম বৃষ্টি দেখে ভেজার ইচ্ছা হলো। সেজন্য ভাইকে বলল, ভাই গাড়ি থামাও, আমি ভিজবো। সোলেমান না করলো, ঠান্ডা লেগে যাবে ভিজলে। কিন্তু রুমাইসা কি সে কথা শোনার মানুষ নাকি? সে বকবক করে করে সোলেমানকে রাজি করালো। এখন সে একা ভিজবে না। মেহেরিন যেহেতু ভিজতে পারবে না, তাই রুমাইসা এখন ভাইকে নিয়েই ভিজবে। সোলেমান আর ফেলতে পারলো না বোনের কথা। গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে বোনের সাথে বৃষ্টিতে ভিজতে লাগলো। মেহেরিন গাড়ির ভেতর থেকে দুই ভাই বোনের বৃষ্টি বিলাস দেখলো। রুমাইসা লাফিয়ে লাফিয়ে ভিজছে, সোলেমান বোনের খুনসুটি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হাসছে। পাগলিটার যখন বিয়ে হয়ে যাবে তখন এসব বাইনার তাকে করবে না, স্বামী কি করবে? তার স্বামী কি তার বোনকে অবহেলা করবে? সোলেমান মেরেই ফেলবে তার বোনকে অবহেলা করলে। রুমাইসা ভিজতে ভিজতে চটপটির দোকানে গেল ভাইকে নিয়ে। সোলেমান নিজে খাবে না, কিন্তু গাড়িতে বউ আছে, বউয়ের জন্য এক প্লেট নিয়ে গেল। রুমাইসা এখন একা একা খাচ্ছে। তেহরান ভার্সিটি শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টির কবলে পড়েছিল। ভিজে যাওয়ায় ভিজে ভিজে বাড়ি ফিরছিল বন্ধুদের সাথে। হুট করে রুমাইসাকে ভেজা শরীরে ফুচকা খেতে দেখে এগিয়ে এলো। লম্বা করে সালাম টেনে নিজের উপস্থিতি জানান দিল। রুমাইসা বিরক্ত হলো, এটার সাথেই শুধু দেখা হয় বারবার। বেআইন বেআইন বলে মাথা খাবে। রুমাইসা একটা ফুচকা তেহরানের গালে ঢুকে দিয়ে বলল, চুপচাপ ফুচকা খান, বেয়ান বেয়ান বলে আমার মাথা না খেয়ে। তেহরান হকচকিয়ে গেল। তাহলে কি বলে আপনার মাথা খাবো বলে দিন। কিছুই বলতে হবে না, আপনি খান, আমি বরং গেলাম, পরপুরুষের সাথে কথা বলি না। তেহরান সেই কথা শুনে মুখ ভেঙালো, বিড়বিড় করে বলল, আসতে পরপুরুষের সাথে কথা বলে না। আরেক দিক দিয়ে ম্যাডাম যে আরেক পরপুরুষের সাথে সংসার বেঁধে ফেলেছে না দেখে, তার বেলায় কিছু না। রুমাইসা হেলতে দুলতে হাঁটতে হাঁটতে আকস্মিক বৃষ্টির পানিতে পা পিছতে পড়ে যেতে নিলে একটা হাত এসে ধরে ফেললো। রুমাইসা ভেবেছিল তেহরান হয়তো এটা, সেজন্য ধন্যবাদ বলার জন্য পেছনে ফিরতে অচানক এক পুরুষকে দেখে হকচকিয়ে গেল। সুঠাম দেহের অধিকারী, দেখতে সুন্দরী, বৃষ্টির পানিতে পুরো শরীর ভেজা, সাদা শার্টটা ভিজে শরীরের সাথে লেপটে গেছে। লোকটা রুমাইসাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, তারপর চলে গেল। রুমাইসা হকচকিয়ে গেল। ইডিয়েট বলল তাকে। কত বড় সাহস! আপনি ইডিয়েট, আপনার 14 গোষ্ঠী ইডিয়েট।
দূর থেকে তেহরান দেখলো দৃশ্যটা, চোখ মুখ শক্ত হয়ে আসলো। হাতে থাকা ফুচকার প্লেটটা ফেলে দিয়ে বাসার দিকে হাঁটা দিল। রুমাইসা আর মেহেরিনরা নিবাসে চলে আসে। রুমাইসা রুমে এসে ভেজা জামা কাপড় পাল্টে ওয়াইফাই অন করতে তুন্নর মেসেজ আসে। সে একটা ভিডিও পাঠিয়েছে। রুমাইসা ভিডিওটা অন করতে দেখলো তুন্নর আলমারি ভরা শাড়ি আর শাড়ি, সেই সাথে ভয়েস অ্যাড করা। তোমার সাথে পরিচয় হওয়া আজ 12 মাস। প্রতি মাসে মাস গুণে আমি তোমার নামে শাড়ি কিনেছি। আশা করি সব পছন্দ হবে। বিয়ের পর এগুলোর দাবিদার একমাত্র তুমি। রুমাইসা লজ্জায় লাল নীল হয়ে গেল। ছোট্ট করে মেসেজ পাঠালো। কাল আমি নওগাঁ চলে যাচ্ছি। সেন্ট হলো কেবল। একটু পর সোলেমান আসলো। একটু পার্সোনাল কথাবার্তা বলতে চায় সে রুমাইসার সাথে। রুমাইসা নির্দ্বিধায় বলতে বলল। সোলেমান জিজ্ঞাসা করলো। ডাক্তার আয়নকে তোর কেমন লাগে? আচমকা ডক্টর আয়নের নাম শুনে ভ্রু কুঁচকালো। ভালোই লাগে ভাইয়া, খারাপ কিছু তো দেখিনি। অনেকটা তো বড় হয়েছিস, পছন্দর কেউ আছে? হুট করে এসব জিজ্ঞেস করছো যে? বিয়ে ঠিক করার আগে এসব জিজ্ঞাসা করে নেব না? রুমাইসা চমকে উঠলো। বিয়ে? অবাক হচ্ছিস কেন? ডক্টর আয়নের সাথে ঠিক করতে যাচ্ছে, আপত্তি আছে কোনো? অবশ্যই আছে আপত্তি। আমি একজনকে ভালোবাসি ভাই। সোলেমানের শটান হওয়া কপালে দু ভাঁজ পড়ল। কাকে ভালোবাসিস তুই? তূর্ণকে। কে এই তূর্ণ? চিনি না। হোয়াট? চিনিস না আবার বলছিস ভালোবাসিস? কিভাবে পরিচয় হলো? রুমাইসা হাত কচলাতে কচলাতে বলল। ফেসবুকে ব্লগারও, তুমি হয়তো চিনবে। টিএটি নামের পেজের মালিক। সোলেমান হয়তো দেখেছিল পেজটা, ফিড ঘাটার সময় হয়তো এসেছিল, আর রুমাইসারও রিয়াক্ট শো করছিল। ওই ছেলেও কি তোকে ভালোবাসে? বাট সামনে আসছে না কেন জানি। ফ্রড নয়তো? সোলেমান চুপচাপ বের হয়ে গেল রুম থেকে। তারপর ফোনটা বের করে এজনকে কল করে বলল টিএটি পেজের ওনারকে আসলে সেটা যেন খুঁজে বের করে। সোলেমান চলে যেতে রুমাইসা তুন্নুকে ফোন করলো। ফোন ঢুকছে না। সেজন্য মেসেজ পাঠালো যে তার বাড়িতে তার বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে। তুন্নু যেন তার বাপ ভাইদের সাথে কথা বলে। কথা না বললে তার বাপ ভাই যেখানে বিয়ে দিয়ে দিবে রুমাইসা সেখানে বিয়ে করে ফেলবে বিনা বাক্যে। রুমাইসা আর মেহেরিন নওগাঁ চলে যাবে শুনে বাতাসির মনটা ভার হয়ে গেল। সে একা একাই নিবাসে থাকবে, কিন্তু পরক্ষণে যখন রুমাইসা জানালো বাতাসিকেও নিয়ে যাওয়া হবে, তখন ওর খুশি দেখে কে। জামা কাপড় গুছাতে শুরু করলো। ইয়াসিন দরজার পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসিকে জামা কাপড় গোছাতে দেখে ভ্রু কুচকালো। দরজায় হাত ঠেকিয়ে জিজ্ঞাসা করলো। কোথায় যাচ্ছ তুমি? মেহেরিন আপুদের সাথে ওনাদের বাড়ি। আমাকে জিজ্ঞেস করে নিয়েছিলে একবারও? বাতাসি এবার পিছনে ফিরল। আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে কেন আমার? তো জিজ্ঞেস করতে হবে না? আমি এখনো তোমার স্বামী বলতে চাইছেন, বাট আপনি তো আমাকে বউ হিসেবে মানেন না। তাহলে আমি কোথায় যাই বা না যাই তাতে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ মানি না, তাই বলে কি তোমাকে ফেলে দিয়েছি আমি? আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? সেটার থেকেও আজ থেকে আপনাকে মুক্ত করে দিলাম। আপনার আর দায়িত্ব পালন করতে হবে না। ইয়াসিনের রাগ হলো। কি হয়েছে কি এই মেয়ের? এমন চ্যাটাং চ্যাটাং কথা কেন বলছে? ইয়াসিন বাতাসির কবজি শক্ত করে চেপে ধরে বলল। এই এত চ্যাটাং চ্যাটাং কথা বলা কোথা থেকে শিখেছো? এত দেমাক কাকে দেখাচ্ছ তুমি? কি এমন আছে তোমার মাঝে যেটার জন্য তোমার এত দেমাক? বাতাসি ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল। লাগছে আমার। যদিও ইয়াসিন ব্যথা পাওয়ার জন্য এভাবে ধরতে চায়নি, হাত ছেড়ে দিয়ে বলল। জবাব দাও আগে। জবাব তো দিলামই। আপনি আমার বিষয়ে আর কথা বলবেন না। আপনি আপনার মতো থাকুন আর আমি আমার মতো। ডিভোর্স না দেয়া অবধি কি করে আমার মতন আমি থাকি? তাড়াতাড়ি দিয়ে দিন, আমি অপেক্ষা করছি তার জন্য। ডিভোর্স দিয়ে হুড়পড়ি বিয়ে করুন গিয়ে। করবই তো। করুন। রূপ নেই অথচ চ্যাটাং চ্যাটাং কথা। ভাগ্যিস রূপ নেই। রূপ থাকলে বোধহয় আপনার মতোই কুৎসিত একটা হৃদয় আমার হতো। আল্লাহ আপনাকে রূপ দিলেও সুন্দর একটা হৃদয় দেয়নি, যেটা আমায় দেওয়া হয়েছে। ইয়াসিন রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল রুম থেকে। বাতাসের এমন পরিবর্তন মোটেও মেনে নেওয়ার মতো না। এমনভাবে কথা বলে মনে হয় ইয়াসিন তার জীবনে কাটা উপড়ে ফেলতে পারলেই বাঁচে। অথচ এই কথা তো বলে ইয়াসিন দুপুরের দিকে তানজিলা বেগম ছেলেকে রেগে মেগে ভিজে বাড়িতে ফিরতে দেখেছিল। এখন রাতেও তেমনই রাগ জমে আছে চোখে মুখে। গ্লাসে পানি ঢালতে ঢালতে ছেলেকে জিজ্ঞাসা করলো। এমন বোম হয়ে আছিস কেন? কি হয়েছে? তেহরান সোফায় বসে টিভি স্ক্রিন অন করতে করতে বলল। বয়স হচ্ছে আমার মা, এবার তো সিরিয়াস হও, বিয়ে শাদী দাও আমাকে। নিজ থেকে না বললে তো দেখছি তোমরা জীবনেও আমার বিয়ে দেবে না। এখন তো মাস্টার্সটাও শেষ আমার।
আচ্ছা, ঘটককে বলবো মেয়ে দেখতে। ঘটককে বলতে হবে কেন? আমার একটা মেয়ে পছন্দ আছে। কোথাকার মেয়ে পছন্দ করে বসে আছিস তুই? মেহেরিনের ননদটাকে। কি মাথা খারাপ নাকি তোর? এমপির বোনকে পছন্দ হয়েছে? এ বাড়ি থেকে কি দিবে বিয়ে? ও বাড়ি থেকে কি দিবে বিয়ে তোর মতো অকাল কুষ্মান্ডের হাতে? ইনসাল্ট করছো আমাকে মা? মেহেরিনকে দিয়ে আগে বলো রাজি হবে। দেখো তোর বাপ আসুক আগে, তোর বাপের সাথে পরামর্শ করে নি। আকস্মিক তানভীর এসে বলল। ভাইয়া একটা পার্সেল এসেছে নিচে। তেহরান নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করে উপরে আসতে তানজিলা বেগম জিজ্ঞাসা করলো, কি আছে এতে? তেহরান জবাব না দিয়ে রুমে এসে পার্সেলটা খুললো। পার্সেলটা খুলতে একটা আকাশি রঙের শাড়ি বের করে আলমারিতে উঠিয়ে রাখলো। মার্চের দ্বিতীয় সপ্তাহে এজওয়ান আর মাহি অস্ট্রেলিয়া আসে। বিমানবন্দরে ক্লান্তি পেরিয়ে এজওয়ান সরাসরি মাহিকে নিয়ে ওঠে তার নিজের বাড়িতে, যেটা ফিটজ রয় এলাকায়। এখান থেকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র 10 থেকে 15 মিনিট। পুরো একটা ডুপ্লেক্স বাড়ি এজওয়ানের। আশেপাশে 2-3টে একতলা বাড়ি আছে বটে, কিন্তু সেগুলো খানিকটা দূরে দূরে, ফলে চারিপাশে এক ধরনের নিরিবিলি প্রশান্তি। মাহির এই শহরে আসা হয়নি কখনো, সে থেকেছে সিডনিতে, তাই মেলবোর্নের আবহাওয়া, রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই তার কাছে নতুন। বাড়ির ভেতরে ঢুকতেই মাহির থমকে দাঁড়ায়, বিস্ময়ে চোখ বড় হয়ে যায়। এত সুন্দর, এত গুছানো, এত পরিপাটি। দেয়ালে মিনিমাল আর্ট, নরম আলোয় ভরা লিভিং রুম, কাচের বড় জানালা দিয়ে ভেসে আসা বিকেলের আলো, সব মিলিয়ে বাড়িটা পুরো শৌখিনতায় মোড়া। এই ছোট্ট ডুপ্লেক্সে কি নেই? নিচতলায় ওপেন কিচেন, মার্বেল টপ আইল্যান্ড কাউন্টার, পাশে ডাইনিং স্পেস, আলাদা জিম রুম, ট্রেডমিল, ডাম্বল, ওয়াল মাউন্টেড মিরর। বাহিরেও ছাদে 2টো সুইমিং পুল, ওপরে 2টো বেডরুম, একটা স্টাডি রুম, বুক সেলফে সাজানো বই, ফাইল আর দেয়ালের কাগজে নিখুঁতভাবে রাখা হাতে লেখা নোট। কখন কোন কাজ করে এজওয়ান তা সব লেখা। বারান্দায় ছোট্ট বসার জায়গা, টবে লাগানো ল্যাভেন্ডার আর সাকুলেন্ট গাছ। মাহির ভীষণ পছন্দ হলো এই বাড়ি। এজওয়ান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে বাহির থেকে কলিং বেল বেজে ওঠে। মাহি গিয়ে দরজা খুলতে একটা লোক একটা খাম দিয়ে চলে যায়। মাহি খুলে দেখে তাতে লেখা, মিস্টার অ্যান্ড মিসেস আজওয়ান, ইউ আর ইনভাইটেড টু দ্য অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সেরিমনি অ্যাট মেলবোর্ন ইউনিভার্সিটি, ডেট টুমোরো 7 PM। এজওয়ান ওয়াশরুম থেকে বের হয়ে মাহিকে খাম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে টাওয়েল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে আসলো। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কোনো সমস্যা? মাহি হাতের খামটা দেখিয়ে বলল, ইনভিটেশন লেটার এসেছে, আমাকেও ইনভাইট করলো যে আপনার সাথে। আমাকে কি তারা চিনে? এজওয়ান সুলতানের ওয়াইফ তুমি, তোমাকে ইনভাইট করবে না? ও, কিন্তু আপনাকে করলো কেন ইনভাইট? ওখানে তো যতদূর শুনেছি যারা অস্ট্রেলিয়ায় বিভিন্ন খাতে বিশেষ কোনো অবদান রেখেছে তাদের জন্য এই আয়োজন। আমাকে ছাড়া সম্ভব না এই আয়োজন, সেই জন্য ইনভাইট করেছে। তুমি যাচ্ছ তোমার সাথে? নিয়ে গেলে অবশ্যই যাব। ওকে, এখন প্রচুর ক্ষুধা লেগেছে, কি খাবে বলো? ক্ষুধা লেগেছে আপনার? আর জিজ্ঞেস করছেন আমাকে যে আমি কি খাবো? কারণ আমাকে এখন রান্না করতে হবে সেই অনুযায়ী। মাহির চোখ বড় বড় হয়ে আসলো। এজওয়ান সুলতান কিনা রান্না করবে, উল্টো বলবেন বোধ হয়। আপনার কি খেতে ইচ্ছে করছে বলুন, আমি এনে দিচ্ছি। এজওয়ান ভেজা চুলগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আর ইউ শিওর? অফকোর্স। আই ওয়ান্ট টু টেস্ট ইউর গ্লাসিক লিপস, ক্যান আই ট্রাই? মাহি চোখ পাকিয়ে তাকালো। এজওয়ান হো হো করে হাসতে হাসতে নিচে কিচেন রুমে আসলো। এজওয়ানের পেছনে মাহিও আসলো। আপনি সত্যি রান্না করবেন? কেন, বিশ্বাস হচ্ছে না? না, আপনি শুনুন, আমি করছি। নো, আমার চিকেন রুম, তুমি এলোমেলো করে ফেলবে, নোংরা হয়ে যাবে, আবার সেটা আমাকে পরিষ্কার করতে হবে। এনার্জি নেই এত তাড়াতাড়ি তুমি রাত্রে জানো না? কে বললো? আমি মোটামুটি পারি রাখতে। মোটামুটি ভালো তো রান্না, যাও ফ্রেশ হয়ে আছো, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। মাহি মুখ বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হতে। এজওয়ান অ্যাপ্রনটা পরে ফ্রিজ থেকে মাংস আর কেবিনেট থেকে সবজি বের করে ট্রাফল পাস্তা, ওয়াগিউ স্টেক, মাশরুম, ভেলাউটে রাতাতুই স্টেক বানিয়ে খাবার টেবিলে সাজিয়ে ফেললো। পুরো ড্রয়িং রুম খাবারের গন্ধে মৌ করছে। মাহি ভেজা চুল টাওয়েল দিয়ে পেঁচাতে পেঁচাতে নিচে আসতে এজওয়ান চেয়ার টেনে দিল বসার জন্য। মাহি বসলো। খাবারগুলো দেখতে তো সুন্দরই লাগছে, খেতে কেমন হবে? এজওয়ান প্লেটে বেড়ে দিল। মাহি চামচ নিয়ে খেলো। দারুণ তো খেতে। এজওয়ান ছুরি দিয়ে মাংস কেটে কাটা চামচে তুলে মুখে নিতে নিতে বলল, কেমন? মাহি হাতের ইশারায় দেখিয়ে বলল, ইটস টু গুড। যাক, ম্যাডামে তাহলে আমার কিছু তো পছন্দ হলো।
মাহি খেতে থাকলো। খাওয়া শেষে এজওয়ান সোলেমানকে একটা ফাইল পাঠিয়ে তার নিচে লিখল, ভাইজান, টিএর পুরো বায়োডাটা আছে এখানে, দেখে নাও তাকে, সে আসলে কে। থালা বাসনগুলো মাহিকে দিয়ে ধোয়ালো এজওয়ান। সোলেমান তার পরিবারের অ্যালবামটা হাতে নিয়ে মেহরিনকে দেখাচ্ছে। সোলেমানের নানা নানি থেকে শুরু করে বাপ মা, দাদা দাদি, চাচা চাচি সব। মরিয়ম সুলতানের ছবিটা দেখালো। আসলে মহিলা মারাত্মক সুন্দর, তার কাছে তো মেহরিনও কিছু না। সোলেমান, এজওয়ান, রুমাইসার ছোটবেলার ছবিগুলো কি কিউট। সবার ছবি দেখা শেষে মেহরিন বলল, এজওয়ান ভাইয়ার মায়ের ছবি দেখলাম না যে। সোলেমান অ্যালবামটা বন্ধ করে আলমারিতে রেখে বলল, ওনার ছবি নেই? নেই কেন? ওনাকে আমরা দেখিনি কখনো, চাচা দেখায়নি। না দেখানোর কোনো কারণ আছে? চাচি নাকি পরকীয়া করেছিল, তার প্রেমিকের সাথে পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়ার পর সেই প্রেমিক ওনাকে মেরে ফেলে। এই জন্য তখন বোধহয় 2 বছর ছিল, এমন করে বিয়ে করেছিল চাচা। এই ধোকাটা মেনে নিতে পারেনি, সেই জন্য ওনার কোনো স্মৃতি সে রাখেনি জীবনে। এই জন্য আজ অব্দি দেখেনি ওর মায়ের ছবি। ভীষণ হেট করে ওর মাকে। পকেটে থাকা ফোনটায় মেসেজ আসার শব্দ শুনে সোলেমান পকেট থেকে ফোনটা বের করে দেখলো এজওয়ানের মেসেজ। একটা ফাইল, সেই সাথে নিচে একটা মেসেজ। সোলেমান মেসেজটা পড়ে ফাইলটা ওপেন করতে এর পুরো বায়োডাটা আর ছবি দেখতে চোখ মুখ শক্ত হয়ে আসলো। ফোনটা পকেটে ঢুকাতে বাশার সুলতান ডাক দিলেন। সোলেমান চাচার কাছে গেল। বাশার সুলতান বিকেলে একটু শাহবাগের ওদিকে গিয়েছিল। মাঝপথে আলমগীরের সাথে দেখা হলো, মেহরিনের খালু। তিনি রুমাইসার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাইছে তার বড় ছেলের সাথে। বাশার সুলতান আলমগীরকে বলেছে আগে সোলেমানের সাথে কথা বলে নিক, সোলেমান রাজি হলে নিয়ে আসুক, সমস্যা নেই। কি জন্য ডাকলে? মেহরিনের খালুকে চিনিস না আলমগীর? উনি ওনার বড় ছেলে তোহরানের জন্য রুমাইসাকে নিতে চাচ্ছে। আমাকে আজ বলল। আমি বলেছি সুলেমান রাজি থাকলে সমস্যা নেই, তোর কি সমস্যা আছে? সোলেমান ভ্রু কুচকালো ও এই কথা শুনে। কপালে স্লাইড করতে করতে বলল, 2 দিন ভাবার সময় দাও, কথাবার্তা বললে দেখি পার্সোনালি, তারপর। সোলেমান রুম থেকে বের হয়ে পেজে নক দিয়ে বলল সোলেমান দেখা করতে চায় আর সেটা এখনই। লোকেশনও পাঠিয়ে দিয়ে সোলেমান চলে গেল সেই জায়গায়। সন্ধ্যার পর ফিরে রুমাইসার রুমের দিকে গেল। রুমাইসা তখন ব্যাগ গুছাচ্ছে। সোলেমান দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকে বলল, ভাইয়ের ওপর কি তোর ভরসা আছে রুমো? আকস্মিক এহেন কথায় ভ্রু কুচকে ফেলে রুমাইসা। এটা কেমন কথা ভাইয়া? নিজের থেকেও বেশি ভরসা করি তোমায়। তাহলে আমি যেখানে তোর বিয়ে ঠিক করব সেখানে বিয়ে করবি, কোনো প্রশ্ন করবি না, মনে থাকবে? রুমাইসার বুকটা ধক করে উঠল। ডক্টর আয়নের সাথে বিয়ে ঠিক করতে চাইছো ভাইয়া? আমি তো তরুণকে ভালোবাসি। বলে যা তরুণকে, আর ডাক্তার আয়নের সাথেও তোর বিয়ে দিচ্ছি না। তাহলে? মেহরিনের কাজিন তেহরানকে তোর পছন্দ হয়েছে? ছেলেটা ভালো, আর তেহরানের সাথে বিয়ে হলে তুই আমার চোখের সামনেই থাকতে পারবি। রুমাইসা ভীষণ চমকালো, মুখ ফুটে বেরিয়ে এলো, কি? হুম। ভাইয়া, ওনাকে আমার পছন্দ না। ডিসকাস্টিং একটা লোক উনি। কিছু করেছে? সবসময় বেয়ান বেয়ান করে মাথা খায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার রুমো, আর বেয়ানে তো লাগিস। তরুণও ছেলেটাকে পছন্দ হয়নি আমার। কি? তুমি খোঁজ নিয়েছিলে? দেখেছো ওকে? হুম। ভাইয়ের উপর ভরসা থাকলে তরুণের টপিকটা এখানে ক্লোজ করে দে। ভাইয়া খারাপ চায় না তোর। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, এই টপিক নিয়ে আলোচনা করতে চাই না, ক্লোজ হোক। কদিন পর তেহরানরা আসবে তোকে দেখতে মহদেবপুর। সোলেমান চলে গেল। রুমাইসার যা রাগ হচ্ছে না তূর্ণর উপর, ও কি ভাইয়াকে মানাতে পারেনি নাকি বোঝাতে পারেনি। রুমাইসা তূর্ণ নাম্বারে কল করলো। তূর্ণ রিসিভ করতে রুমাইসা সকল রাগ অভিমান উগরে দিয়ে বলল, ভাইয়ার সাথে কথা হয়েছিল আপনার? ছোট্ট করে জবাব আসলো, কি বললো? বললো তোরনার সাথে সে তার বোনকে বিয়ে দিবে না। কিন্তু কেন? কি সমস্যা? কিছু করেছেন যার জন্য ভাইয়া দিতে নারাজ? তার নাকি তেহরান নামের কোন এক ছেলেকে পছন্দ হয়েছে তোমার জন্য। কে এই ছেলে? আমার ভাবির কাজিন। আমার পছন্দ না এই ছেলেকে। আমিও বলেছিলাম তোমার ভাইয়াকে যে রুমাইসা রাজি হবে না তেহরানকে বিয়ে করতে। তোমার ভাইয়া বলল সেটা তোমার ভাববার বিষয় না। আমার বোন আমার কথা ফেলতে পারবে না। তাহলে এখন কি হবে? চিন্তা করো না, আমি তোর নই বিয়ে করবো তোমাকে। আর কোনো তেহরান করতে পারবে না। কি করতে চাইছেন? তুমি নিশ্চিন্তে মহাদেবপুর যাও, তারপর বাকিটা আমি করছি যা করার। আমার ভাই রাখবে এমন কাজ কিন্তু করবেন না। ঠিক আছে, I love you। এখন লাভ ইউ টু বলো। না বলবো না।
আগে বিয়ে হোক, তারপর বলবো এবার। তূর্ণ হেসে ফেলল এই কথা শুনে, তারপর কেটে দিল। পরের দিন সোলেমান নিজে মেহেরিন, বাতাসিয়া, রুমাইসাকে নিয়ে নওগাঁ নিয়ে গেল। অনেকদিন পর আসলো এই বাড়িতে মেহেরিন। আফিয়া সুলতান তো পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। পুরো বাড়িতে কার্পেট বিছানো। সোলেমান তো থাকবে না, বউ যদি পা পিছলে পড়ে যায় তখন, সেজন্য কার্পেট দিয়ে ঢেকে দিয়েছে। এখন নিজের রুমে বউকে জড়িয়ে ধরে শুয়ে আছে সোলেমান। আগামীকাল ঢাকায় ফিরবে, তারপর আবারও আসবে। মেহেরিনের এখনো 2.5 মাস হয়নি। সোলেমান পেটের দিকে তাকিয়ে বলল। তোমার পেট বড় হচ্ছে কেন লাদাবু? মেহেরিন হাসলো। 2.5 মাস এখনো হয়নি তো। ওর হাত পা হয়নি, ও কেবল একটা ভ্রূণ মাত্র। ও আসবে কবে? আমার আর ভালো লাগছে না। এত দেরি হচ্ছে কেন ওর আসতে? আচ্ছা, আমার মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু? ওদের নাম কি রাখবো আমরা? ঠিক করেছো? করেছি তো। কি বলো বলো। মেয়ে হলে মেহরিমা সুলতানা রাখবো, ছেলে হলে মেহমেদ সুলতানা। পছন্দ হয়েছে? হয়নি আবার? দারুণ হয়েছে। সোলেমান মেহেরিনের পেটে চুমু খেয়ে বলল। ছেলে মেয়ে যাই হোক, তুমি আমাদের কোনো সমস্যা নেই। তুমি শুধু সুস্থ মতো আমাদের বুকে আসবে। আমাদের আর কিচ্ছু চাই না বাবা। শুনেছো তোমার বাবার কথা? আম্মার বাবা লাভস ইউ মোর সোনা। মেহেরিন সোলেমানের মাথার চুলে হাত ডুবিয়ে নাড়াচাড়া করতে লাগলো। ইয়াসিন আর সুলতান নিবাসে যায়নি, যেহেতু বাতাসই নেই। এখন নিজের বাড়িতে এসেছে। ঘরের তালা খুলে ভেতরে ঢুকে লাইট অন করে সোফায় ক্লান্ত দেহ নিয়ে বসে কপালের উপর হাত ঠেকিয়ে অজান্তেই বলল। এক গ্লাস পানি দাও বাতাসি। অপেক্ষা করলো পানি আসার, কিন্তু আসছে না দেখে কপাল থেকে হাত সরিয়ে বিরক্ত চেহারা নিয়ে বলল। কি হলো, পানি আনতে এতক্ষণ লাগে তোমার বাতাসি? তাড়াতাড়ি পানি দাও, তেষ্টা পেয়েছে খুব। বাতাসি, বাতাসি। পরক্ষণে থেমে গেল ইয়াসিন। আশেপাশে চোখ বুলিয়ে নিজের অবস্থান বুঝতে মনে পড়লো বাতাসি তো নেই। ও তো নওগাঁ চলে গেছে। নিজেই বসা থেকে উঠে টেবিল থেকে জগ উঠিয়ে গ্লাসে পানি ঢেলে খেয়ে রুমে আসলো ফ্রেশ হতে। ফ্রেশ হতে প্রচুর ক্ষুধা অনুভব হলো। রুম থেকে বেরিয়ে বসার ঘরে এসে খাবার টেবিলে তাকাতেই খালি টেবিল চোখে পড়লো। বাতাসি থাকলে এখন এই টেবিল খাবারে সাজানো থাকতো। বাজে একটা অভ্যাসে পরিণত করে মেয়েটা এখন গেছে ঘুরতে। রাগ লাগছে, এখন খাবে কিসে? রেগে ফুসতে ফুসতে বাহিরে গেল। হোটেলে গিয়ে ভাত মাছ খেয়ে বের হবার সময় তার ইমনের সাথে দেখা। ইমন সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো? ইয়াসিন সালামে জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি? ভালো আছি। হোটেল থেকে বের হলে যে, খেতে এসেছিলে? বাসায় তো রান্না করা হয়নি। বাতাসি কোথায়? ছেড়ে দিছো নাকি? ছেড়ে দেবো শীঘ্রই। আর বাতাসি নওগাঁ গেছে ভাবির সাথে। ইমনের ভ্রু কুচকে আসলো ভাবি ডাক শুনে। মেহরিন? হ্যাঁ, আমাদের সোলেমান ভাই যে বাপ হতে যাচ্ছে জানেন? ইমন ছোট করে জবাব দিল। মায়ের মুখে শুনেছে মেহরিনের মা হবার সংবাদটা। বুকের ভিতরে যে চিনচিনে ব্যথা একটা হলো সেদিন ইমনের। সারা রাত আর ঘুম হলো না। ভালোবাসার মানুষ ছিল, সংসার করার স্বপ্ন দেখেছিল। সেই মেয়েটা অন্য কারো স্ত্রী, অন্য কারো সন্তানের মাও হতে চলেছে। আপনার এখন কি অবস্থা ইমন ভাই? কাজ টাজ করেন? কোচিং সেন্টারে ছেলে মেয়েদের পড়াই। এখনো শিবিরে আছেন? কেন যেচে শিবিরে যোগ দিলেন ভাই? এমনি। সাবধানে থাকবেন। জানেন তো শিবির করবেন, সেটা জানলে বা চিনলে কি হয়? কি আর হবে, বাতাসির ভাই ফাহাদের মতো আমাকেও মেরে ফেলবে তোমরা। আমরা কেন মারতে যাব আপনাকে? আপনি তো আমাদের ক্ষতি করছেন না। তাহলে ফাহাদ কি ক্ষতি করেছিল তোমাদের? ইয়াসিন সে তো শিবিরও করতো না, অথচ তোমার সোলেমান ভাইয়ের লোকেরা মেরে ফেললো তাকে। এখানে সোলেমান ভাইয়েরই বা কি দোষ? যাদের দোষ ছিল তাদের তো শাস্তি দেওয়াই হয়েছে। ভাই তো জানতও না এই বিষয়ে। সবাই তো শাস্তি পায়নি ইয়াসিন। তোমার সোলেমান ভাই নিজের চাচাকে বাঁচিয়ে নিয়েছে, সেই তো হুকুম দিয়েছিল ফাহাদকে মারার জন্য। আর তোমার ভাইজান নিজের চাচাকে বাঁচিয়ে বাকিদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো। ইয়াসিন অবিশ্বাসের সহিত বলল, মাথা ঠিক আছে নাকি আপনার? চাচা বা সোলেমান ভাই এসবের সাথে জড়িত না। চাচা জড়িত থাকলে কি সোলেমান ভাই ছেড়ে দিত নাকি? দিল তো ছেড়ে, হয়তো তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে টানাটানি হবে বলে। যাই হোক, অন্ধ হয়ে যেও না দলের জন্য। আমার দল অন্যায় করলে আমার আওয়াজ তাদের বিরুদ্ধে উঠবে। বাতাসি যেদিন জানবে ওর ভাইয়ের আসল হত্যাকারী তোমরা ছিলে, সেদিন না জানি মেয়েটা কী করে বসে। ভাইহারা মেয়ের আপন বলতে এই পৃথিবীতে তুমিই ছিলে, সেই তোমাকেই সেদিন ও ঘৃণা করবে। একটাই জীবন, সেটাও যদি মানুষের ঘৃণা আর রুহের হাই নিয়ে বাঁচো, তাহলে এই জীবনের আর কী মূল্য রইল? আসি, বুঝলে? নিজের খেয়াল রেখো।
ইমন চলে গেল। ইয়াসিনের কপালে 2 ভাঁজ এখনো বিদ্যমান। সে তো জানে আওয়ামী লীগের ছাত্রলীগের কাজ ছিল এটা, কিন্তু এটা আসলে বাসার চাচা করিয়েছে। সুলেমান ভাই জানতো এটা। ভাই বলল না তো তাকে? ভাই তো কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, ভালো মানুষদের মারেও না। তাহলে সিডনি কিং ক্রস শহর। আজ অনেকদিন পরে গুঞ্জন উঠেছে মনস্টারের সাথে কাজ করা হেয়াল টিভিতে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অনুষ্ঠানটার কথা শুনে ভ্রু কুচকালো। কক্ষের ভেতরে বসে থাকা মনস্টারের পার্টনারকে বলল, আমাদের কিন্তু এই অ্যাপসটা দরকার, তাহলে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। মনস্টারকে কি জানিয়েছেন এই অ্যাপসটার বিষয়ে? আজ নাকি অনুষ্ঠানে এই অ্যাপস আবিষ্কারককে সেটা জানা যাবে। মনস্টারকে বলুন টাকা দিয়ে ঘুষ দিয়ে অ্যাপসটার সব অ্যাক্সেস নিয়ে নিতে। টাকা দেওয়ার দরকার পড়বে না, সকল অ্যাক্সেস আমাদের হাতের মুঠোয় আসবে খুব শীঘ্রই। মনীষটা নিজেই নিয়ে আসবে। সে কোনো কাছে খেলন না, তাকে তুমি আমি শিখিয়ে দিতে পারি না। তার বুদ্ধির কাছে তুমি দুজনেই চুনোপুটি, তাই তাকে নিয়ে কথা বলিও না। আচ্ছা, তো ওই বুড়ি মহিলাকে কি করব আমরা? অবস্থা তো খারাপ, খায় না ঠিক মতো, ছেলে ছেলে করে হেদিয়ে মরছে সবসময়। মনীষটার আসবে হয়তো কাল, যা করার সে করবে ওই বুড়ির। এজওয়ান আজ ব্ল্যাক প্যান্ট সাদা শার্ট, তার উপর ব্ল্যাক স্যুট পরেছে, একদম সাহেবিয়ানা সাজ। এই সাজে মাহি এজওয়ানকে দেখেনি বললেই চলে। সবসময় ব্ল্যাক জ্যাকেটে ছন্নছাড়া বেশি থাকতো। মাহি কাভার থেকে একটা কালো ফ্লোর লেন্থ ইভিনিং ওয়েস্টার্ন গাউন বের করলো, যেটা হাতা স্লিভলেস, পেছনে গলাটা অনেক বড়, আর ড্রেসটা লং পায়ের পাতা পর্যন্ত হলেও ড্রেসটার সামনে এক পাশ উরু পর্যন্ত কাটা। চোখে নীল লেন্স লাগালো। এজওয়ানেরও নীল চোখ। চুলগুলোকে স্ট্রেট করে হালকা মেকআপ করে পুরোপুরি রেডি হয়ে আয়নায় আরেকবার নিজেকে দেখার জন্য তাকাতেই দেখলো এজওয়ান তাকিয়ে আছে। মাহি ঠোঁটে আরেকটু লিপ গ্লস দিয়ে বলল, এমন বাজে 18+ নজরে না তাকিয়ে থেকে বলুন কেমন লাগছে আমাকে। এজওয়ান এক হাত পকেটে গুজে হেঁটে এসে মাহির পেছনে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল। মাহি বাহু দিয়ে খোঁচা দিল এজওয়ানের বুকে। এজওয়ান হেসে দিল। লজ্জা পেলে নাকি সুইটহার্ট? মাহি টেবিল থেকে ব্যাগ তুলে নিয়ে বলল, চলুন। এজওয়ান ডান হাত এগিয়ে দিল, মাহি তার বাম হাত। এজওয়ান মাহির হাত মুঠোয় নিয়ে গাড়িতে উঠে বসলো। তাদের গন্তব্য মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হল রুমে পদার্পণ করলে প্রথমেই চোখে পড়ে বিশাল পর্দা আর ঝকঝকে আলো। প্রাচীর বরাবর সোনালি ও নীল রঙের আলো ফুটানো, যা মঞ্চের দিকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে। মঞ্চের পেছনে বড় স্ক্রিনে চলছিল অনুষ্ঠানের লোগো আর কিছু সংক্ষিপ্ত ভিডিও। সোসাইটির জন্য কাজ করা উদ্ভাবক ও সমাজসেবী স্বীকৃতি। হলরুমের বাইরে এক লম্বা লাল কার্পেট বিছানো ছিল, যা হলরুমের প্রবেশদ্বার থেকে মঞ্চ পর্যন্ত বিস্তৃত। অতিথিরা সেই কার্পেট ধরে হেঁটে যাচ্ছে ভেতরে। মিডিয়ার লোক দিয়ে ভরে গেছে। এজওয়ান গাড়ি থেকে নেমে মাহিকে বের হওয়ার জন্য দরজা খুলে হাত বাড়িয়ে দিল। মাহি এজওয়ানের হাত ধরে বেরিয়ে আসতেই কিছু ছেলে মেয়ে এগিয়ে আসলো। এ যে বলতে বলতে এজওয়ান তাদের দিকে তাকালো। তার ভার্সিটির ফ্রেন্ড এরা। দূর থেকে বাহাদুর দৌড়ে আসলো, এজওয়ানকে জড়িয়ে ধরে বলল, অগ্রিম কংগ্রাচুলেশনস। এজওয়ান হাসলো। বাকি সব বন্ধুরা হাই হ্যালো করলো। মেয়েরা তো হা হয়ে তাকিয়েছে। মাহি সেদিকে পানে একবার তাকালো। একজন জিজ্ঞাসা করলো, সাথে এটা কে যে? এজওয়ান মুচকি হেসে বলল, মাই লাইফ লাইন। গার্লফ্রেন্ড? নো, মাই ওয়াইফ। মেয়েগুলো একসাথে চিৎকার করে বলল, কি তুমি বিয়ে করেছো? ইয়েস, সুন্দর লেডিস গন। কবে? 2 বছর হতে চললো। মেয়েগুলোর মুখ একদম বেলুনের মতো চুপসে গেল। ক্রাশটা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, বউটা সুন্দর, কিন্তু তারাও তো সুন্দর। এজওয়ান মাহিকে নিয়ে লাল কার্পেটে হেঁটে ভেতরে প্রবেশ করার পথে মিডিয়ার লোকগুলো ছবি তুলল। ভেতরে ঢুকতে দেখা যায় মঞ্চের দুই পাশে সিলভার ও ক্রিস্টালের সজ্জা, ফুলের অরেঞ্জ ও সাদা অর্কিড বাউন্সিং লাইটে ঝলমল করছে। মঞ্চের সামনে সারিগুলো ভেলভেট চেয়ারে বসানো অতিথি ও বিশেষ অতিথিদের জন্য, পেছনের সারি সাধারণ দর্শকের। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় সামাজিক সংগঠনের নেতারাও, নির্বাচিত বিজয়ী আর তাদের পরিবার সহ সাধারণ নাগরিক সবাই উপস্থিত। একজন অর্ধবয়স্ক লোক এজওয়ানকে দেখে এগিয়ে এসে বলল, ওয়েলকাম ডিয়ার, তোমারই অপেক্ষায় আমরা। প্রধানমন্ত্রীর পাশের সিটে গিয়ে বসো, উনি স্পেশালি ওটা তোমার জন্য খালি রেখেছেন। এজওয়ান মাহিকে নিয়ে প্রধানমন্ত্রীর সামনে যেতেই প্রধানমন্ত্রী এজওয়ানের দিকে তাকালে এজওয়ান হাত বাড়িয়ে দিয়ে বলে, এজওয়ান সুলতান ম্যাম। প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালো। হেসে এজওয়ানের সাথে হ্যান্ডশেক করে বলল, তোমার সাথে পরিচিত হবারই অপেক্ষায় ছিলাম। ইউ আর এ প্রাউড অফ ইউ।
থ্যাংক ইউ ম্যাম। প্রধানমন্ত্রী এজওয়ানকে সিটে বসার জন্য বলে পাশে মাহিকে দেখে বলল, সিট, হু ইজ শি? এজওয়ান পরিচয় করিয়ে দিল। মাই ওয়াইফ ম্যাম। মাহি এতক্ষণ চমকিত চোখে তাকিয়েছিল। একজন প্রধানমন্ত্রী এভাবে ট্রিট করছে এজওয়ানকে। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সোলেমানের বেশ ভালো সম্পর্ক, বিকজ অফ সে পলিটিক্যাল পারসন। বাট এজওয়ান তো এখানে পলিটিক্স করে না, তাহলে তাকে নিয়ে এত প্রাউড ফিল করার কি আছে? মাহি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। করিডোরের ভেতর থেকে কন্ট্রোল লাইট ম্যানেজাররা মঞ্চের আলো ও প্রেজেন্টেশন ঠিক সময় পরিবর্তন করছে। হলরুম ভর্তি মানুষ, স্ক্রিনে অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ও সংক্ষিপ্ত অবদান দেখানো হচ্ছে। সেই সাথে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু সবাই মুখিয়ে আছে একজনের জন্য, আর সেটা হলো এই যে চালিত স্মার্ট সিটি মনিটরিং অ্যাপসের আবিষ্কারক। মাহি নিজেও অপেক্ষা করছে তাকে দেখার জন্যে। হলরুম নীরব হয়ে আছে। তাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মাইকে ভেসে আসলো, আপনাদের আর অপেক্ষা করাবো না আমরা। আমাদের দেশ সহ আরও 2টি দেশে সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের প্রতিটি মুভমেন্ট প্রশাসনের নিকট তুলে ধরে সাহায্য করার মাধ্যমে দেশের দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে যার বিশাল অবদান আছে, সেই ব্যক্তি আজ নিজ থেকে আপনাদের সামনে উপস্থিত হবেন তার প্রাপ্য সম্মাননা গ্রহণ করতে। Okay, so ladies and gentlemen, it is now time to honor a brilliant mind whose dedication to research, bright and recognition. The Australian of the Year 2022 Best Research Award proudly goes to National Security Analyst and prominent researcher Ajwan Sultan. Please welcome him to the stage. সাথে সাথে করতালির আওয়াজে ভরে উঠল হলরুম। মাহির কানে এজনের নামটা আসতে মাহির মুখের ভঙ্গিমা পাল্টে যায়। আনএক্সপেক্টেড কিছু ঘটলে যেমন হয়, মাহিরও তেমন। হাততালি দিতে গিয়ে তাকালো এজনের মুখের দিকে। এজনের দৃষ্টি সামনে। মাইকে আবার ভেসে আসলো, এজনকে স্টেজে আসতে বলছে। এজন সুটের কলার ঠিক করে এক হাত প্যান্টের পকেটে গুজে স্টেজের দিকে গেল। পেছনে থাকা প্রতিটা দর্শক এজনের মুখ দেখার অপেক্ষায়, যারা নাম শুনে চিনেছে তাদের অবস্থাও মাহির মতো অবিশ্বাস্য। এজন স্টেজে উঠে সামনে ফিরল। হাজার হাজার মুখ এজনের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী স্বয়ং উঠে আসলেন। স্টেজে উঠে এজনকে অ্যাওয়ার্ডটা তুলে দিলেন। করতালি এখনও থামছে না। মাহিও অবিশ্বাসের সহিত করতালি দিচ্ছে। এজন এত ট্যালেন্টেড একজন মানুষ। এজনের কানে লাগলো করতালির আওয়াজগুলো। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইক এগিয়ে দিলে এজনকে তার এই সাফল্যের পুরো জার্নিটা তুলে ধরার জন্যে। এজন স্মিত হেসে মাইকটা হাতে নিয়ে বলতে লাগলো, গুড ইভিনিং এনিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ। আই এম টেলি এনার টু সেট হিসেবে টুনাইট অ্যাট অ্যাকসেপ্ট দ্য অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার 2022 বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড। আমার আজকের এই সাফল্যের পিছনে রয়েছে আমার একগুচ্ছ জেদ, কঠোর অভ্যর্থনায় আমার অভ্যন্তরিত দম্পত আগ্রহ। তবে শুরুটা সহজ ছিল না। আপনারা জানেন আমি অস্ট্রেলিয়ার একজন নাগরিক। এইখানেই আমার জন্ম, এটি আমার পৈতৃক নিবাস। আসলে সত্যি কথা বলতে আমার জন্ম হয় মূলত ফ্রান্সে। আমার বাবা একজন বাংলাদেশি। আমার বাবা একজন ফ্রান্সের মেয়েকে বিয়ে করেছিল রিলেশন করে। ফ্রান্সে একটা দুর্ঘটনায় আমার বাবা আমাকে অস্ট্রেলিয়া নিয়ে আসে। তখন বয়স আমার 2 বছর। তখন থেকেই আমার বেড়ে ওঠা, পড়াশোনা, বন্ধুত্ব, পরিবেশ সব অস্ট্রেলিয়ায়। আমার বাবা বাশা সুলতান একজন বাংলাদেশের পলিটিক্যাল পারসন, সাথে সেই বিজনেসম্যানও। তার পক্ষে কখনই সম্ভব ছিল না আমার সাথে 24 ঘন্টা অস্ট্রেলিয়া থাকার। তাকে বাংলাদেশে, সুইজারল্যান্ডে, ডেনমার্ক সহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো, যার ফলে আমাকে পরিবার ছেড়ে এই অস্ট্রেলিয়াতেই একা থাকতে হতো। আমাকে দেখাশোনা করতে তখন নেনি। আমার ফ্রেন্ড সার্কেলও খুব কম। এই নিঃসঙ্গতা আমাকে স্বাধীনতাভাবে চিন্তা করার অভ্যাস গড়ে দিয়েছে। ছোট থেকে আমার খুব ইচ্ছে ছিল আমি পুরো পৃথিবীর কোনো এক অংশে কন্ট্রোল করব। সেটা কোনো অংশ তা আমি ছোটবেলাতে ঠিক করে রেখেছিলাম। ছোট থেকেই আমার বাবা আর আমার বড় ভাই নেওয়াজ সুলতান সবসময় আমাকে দূর থেকে সাপোর্ট করে এই বিষয়ে। শৈশব থেকে এত দুর্নীতি আর এত কিছু দেখে বড় হয়েছি যে আমার বিক্রেতা জানতো দেশের এমন সিস্টেম দেখে কিভাবে দুর্নীতি, এই অনিয়ম সমাজকে দুর্বল করে দিয়েছে টাকা আর ক্ষমতাশালী উচ্চ ব্যক্তিরা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই দুর্বল সমাজকে পরিবর্তন করব। মুখোশের আড়ালে থাকা ক্ষমতাশালী উচ্চ ব্যক্তিকে টেনে
জন সম্মুখে এনে দাঁড় করাবো। তাদের সাজা পাওয়ার ব্যবস্থা করবো নিজ হাতে। সেজন্য দিন রাত এক করে আমি এই অ্যাপটা তৈরি করেছি। অ্যান্ড পরিশেষে নাও আই এম সাকসেস। এজওয়ান হাতে থাকা অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে বলে, This award represents my 5 years of dedication, research, and unwavering personal efforts. I has done it on my own, and I would like to acknowledge the countless people who work tirelessly to make our nation safer and corruption free. ফের করতালিতে ভাসল হলরুম। হঠাৎ একজন সাংবাদিক মাইক্রোফোনের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এজওয়ান সুলতান, আপনার মা বাবা কি আজ এসেছে আপনার এই সাফল্য দেখতে? এসে থাকলে কোথায়? আমরাও সেই সৌভাগ্যবান বাবা মাকে দেখতে চাই যার আপনার মতো সন্তান আছে। এজওয়ানের চোখে অল্প নীরবতা ছাপ পড়ল। ধীরে ধীরে উত্তর দিল, আমার বাবার স্ত্রী সীমিত, আর আমার বাবা এখন বাংলাদেশে আছেন। তবে আমি জানি তিনি টিভি পর্দায় আমাকে দেখেন, এবং এটাও জানি তিনি আমাকে এই জায়গায় দেখে খুবই উচ্ছ্বসিত। সবার মুখ কেমন হয়ে গেল বাবার স্ত্রী বলায়। মা বলল না একবারও। আপনার মায়ের নাম বলা যাবে? আর্টিকেল লেখার সময় লাগবে। ওনার নাম লেখা প্রয়োজন নেই। ওকে, আপনি কি আজও একা এখানে? কেউ আসেনি আপনার সাথে? কে বললো আমি একা? আমার সাথে এসেছে তো। কে এসেছে? মাই ওয়াইফ মিসেস মাহি সুলতান। আপনি বিবাহিত? ইয়েস। দেখার সুযোগ হবে আপনার সেই সৌভাগ্যবতী স্ত্রীকে? অফকোর্স। এজওয়ান স্টেজ থেকে মাহির দিকে তাকিয়ে বলল, মাই লাইফ, মাই ওয়াইফ, প্লিজ কাম টু দ্য স্টেজ। মাহি হকচকিয়ে গেল তার নাম শুনে। হাততালি দেওয়া থামিয়ে দিল। এজওয়ান তাকে ডাকছে স্টেজে। মাহি আসছে না দেখে এজওয়ান নিজে স্টেজ থেকে নেমে হাত ধরে নিয়ে আসলো স্টেজে। এজওয়ান মাহির হাত ধরেই বলল, ইন্ট্রোডিউস মাই ওয়াইফ মাহি সুলতান। আমার জীবনে আসে একটা জীবন্ত ফুল, আমার ভালোবাসা, আমার জীবন। আমি আমার এই পুরস্কারটা আমার স্ত্রী মাহিকে উৎসর্গ করছি। এজওয়ান অ্যাওয়ার্ডটা মাহির হাতে দিল। মাহি তাকালো। এজওয়ানের অ্যাওয়ার্ড সে নিবে, আর তাকে কেন উৎসর্গ করছে? এজওয়ান ইশারায় নিতে বলল। তার যা সব তো মাহিরই। মাহি নিল হাতে অ্যাওয়ার্ডটা। কেমন একটা ফিলিংস হচ্ছে। সাংবাদিক আবারও বলল, কিউট একটা জুটি আপনাদের। ম্যামের অনুভূতিটা কেমন? সাংবাদিক মাইক বাড়িয়ে দিল। মাহি নার্ভাস ফিল করছে। এজওয়ান পিঠে হাত রেখে বলল, মনে যা আসে বলে দাও। দুর্নাম বদনাম যা ইচ্ছে হয় বলো, সব উন্মুক্ত তোমার জন্য। মাহি আর চোখে তাকালো। মাইকটা হাতে নিয়ে বলল, হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, ভীষণ নার্ভাস লাগছে। কোথাও এভাবে এত বড় স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিইনি। আপনারা যেমন অবাক হয়েছেন আজ এই মঞ্চে এজওয়ান সুলতানকে দেখে, বিশ্বাস করুন আমিও ঠিক ততটাই অবাক হয়েছি। কারণ সত্যি বলতে কি, আমি কখনো ভাবিনি এজওয়ান সুলতান নামের মানুষ এতটা ট্যালেন্টেড হতে পারে। আমি কল্পনাও করতে পারিনি এই অসাধারণ অ্যাপটা যে তৈরি করেছে সেটার আবিষ্কারক এজওয়ান হবে। এটা আজ জানার পর আমি সত্যিই বিস্মিত হয়েছি। হয়তো এর পিছনে একটা কারণও আছে। আমি কখনো তাকে সেভাবে জানার সুযোগ পাইনি, বা হয়তো জানার চেষ্টাও করিনি। আমরা একই ছাদের নিচে থাকলেও আমি যে তাকে পুরোটা চিনতে পারিনি তা আজ আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মাহি এজওয়ানের দিকে ঘুরে এজওয়ানের অ্যাওয়ার্ডটা এজওয়ানের হাতে দিয়ে বলল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আপনার মেধা, আপনার পরিশ্রম সব কিছুই আমাকে আজ ভীষণভাবে মুগ্ধ করছে। এই অ্যাওয়ার্ডের সম্পূর্ণ ক্রেডিট কেবল আপনারই হওয়া উচিত। আমি আপনার এই জার্নিতে এক সেকেন্ডের জন্যও ছিলাম না। এজওয়ান অ্যাওয়ার্ডটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সাংবাদিক আবারও বলল, শুনেছি আপনি বিশ্ববিদ্যালয়ের একজন টপ স্টুডেন্ট, বিশেষ প্রতিভার অধিকার। খেলাধুলা থেকে শুরু করে গান সব কিছুতে এক্সপার্ট। আপনার এই সাফল্যের জন্য আপনার গলায় একটা গান শোনা যাক। আপনার গানের গলা অনেক সুন্দর শুনেছি। সাথে সাথেই সবার চিৎকার ভেসে আসলো। বলল, এই যে একটা গান গাও প্লিজ প্লিজ। এজওয়ান সম্মতি জানালো। মাইকের সামনে দাঁড়িয়ে মাহির দিকে তাকিয়ে বলল, দিস সং ইজ ডেডিকেটেড টু মাই লাভলি ওয়াইফ মিসেস মাহি সুলতান। তারপর এজওয়ান খালি গলায় গাইল। অ্যাওয়ার্ড ফাংশন শেষ হওয়ার পর হলঘরটা ধীরে ধীরে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল। আলো এখনো ঝলমল করছে। লাল কার্পেটের উপর দিয়ে নামকরা অতিথিরা হেঁটে যাচ্ছে, আর ক্যামেরার ফ্ল্যাশ মাঝে মধ্যে চোখ ধাঁধিয়ে দিচ্ছে।
এজওয়ান বিগত বছরগুলোতে অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার পাওয়া বিজয়ীদের সাথে কথা বলছিল। তারা তার গবেষণার প্রশংসা করছে, কেউ কেউ কৌতূহল নিয়ে নানা প্রশ্ন করছে। মাহি একটু দূরে দাঁড়িয়ে আশপাশটা দেখছে। বাহ, বেশ নামি দামি মনে হচ্ছে এজওয়ানকে এখন মাহির। অথচ বাংলাদেশে সে তো পুরো উল্টো ছিল। ঠিক তখনই এক ভদ্রলোক দ্রুত এগিয়ে এলেন, পরিপাটি স্যুট, কানে ছোট কমিউনিকেশনের ডিভাইস। তিনি এজওয়ানের কাছে এসে বললেন, এজওয়ান কথা বলতে থাকা লোকদের এক্সকিউজ মি বলে সে সেক্রেটারির সাথে চলে গেল। মাহিকে একটা চেয়ারে বসিয়ে রেখে ভিআইপি রেস্টরুমে প্রধানমন্ত্রী একটা সিলমারা খাম হাতে করে বসে আছে চেয়ারে। এজওয়ান ঢুকতে তিনি উঠে দাঁড়ালেন। সময় স্বল্পতার জন্য সরাসরি খামটা এজওয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, ইউ নিড ইউ এজওয়ান। আমরা তোমার গবেষণা, তোমার প্রযুক্তিগত অবদান সবকিছুই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় এই ধরনের মেধার প্রয়োজন। আমাদের দেশের জন্য তোমাকে দরকার আমাদের। এজওয়ান প্রথমে বুঝল না। খামটা বাহিরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, আমি ঠিক বুঝলাম না ম্যাম। আর এটাই বা কিসের খাম? এটা ডিরেক্ট কমিশন লেটার। আমরা চাই তুমি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সে যোগ দাও। তোমাকে সাধারণ অফিসার হিসেবে নয়, সরাসরি উইং কমান্ডার পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এজওয়ান অবাক হলো এই কথা শুনে। উইং কমান্ডার, এটা এয়ারফোর্সের খুবই সম্মানজনক আর শক্তিশালী র্যাঙ্ক। এই দায়িত্বে চাপ থাকে প্রচুর, আর তার পক্ষে কোনো কাজ একটানা করা ধাঁচের মধ্যে নেই। সে তার মন মতো কাজ করে, যখন খুশি তখন করে। এখানে ঢুকলে তাকে পুরোটা সময় এখানেই থাকতে হবে। সব দিক ভেবেই বলল, এটা নিঃসন্দেহে আমার জন্য একটা বড় অপরচুটি, কিন্তু দুঃখিত ম্যাম, এইসব অফারটা আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। আমি কখনই দাঁড়াবাঁধা কাজে অভ্যস্ত নয়। আমার কাজের ধরন একটু আলাদা। আমি গবেষণা করি, নতুন প্রযুক্তি নিয়ে কাজ করি। নিয়ম মেনে প্রতিদিন একই কাঠামোর মধ্যে থাকা আমার পক্ষে কঠিন হবে। আর এই প্রফেশন এমন একজন মানুষের জন্য না যে নিজের ইচ্ছে মতো কাজ করে। হ্যাঁ, যদি কখনো টেকনিক্যাল কোনো বিষয়ে আমাকে দরকার হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু স্থায়ীভাবে চাকরি করা সম্ভব নয়। ডোন্ট ওয়ারি এজওয়ান, সেটা আমরা জানি। তাই তোমাকে প্রচলিত দায়িত্ব দেওয়া হবে না। তুমি কাজ করবে স্ট্র্যাটেজিক সাইবার ডিফেন্স ডিভিশনের প্রধান উপদেষ্টা হয়ে। তোমাকে যখন দরকার হবে তখন আসবে, ফোর্সকে গাইড করবে। আর যেহেতু আমি নিজে তোমাকে নিয়োগ দিচ্ছি, তাই তোমার উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পাবে না। তুমি শুধু রাজি হও। এজওয়ান একটু ভেবে বলল, আমাকে সময় দিন একটু ভাবার জন্য। নাও সময়, যত লাগে ততই নাও, তারপর রিপ্লাইটা যেন পজিটিভ আসে। আই হোপ। এখন আসছি তাহলে, পরে কথা হবে। ওয়াইফকে নিয়ে এসো একদিন বাড়িতে। অবশ্যই। প্রধানমন্ত্রী চলে গেলেন। এজওয়ান খামটা কোটের পকেটে ঢুকিয়ে রুম থেকে বের হতেই প্রফেসর ড্যানিয়েল ম্যাকার্থি এসে সামনে দাঁড়ালো। এজওয়ান আচমকা তাকে সামনে এসে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন প্রফেসর? হ্যাঁ, তোমার সাথে কেউ দেখা করতে এসেছেন। কে? অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থেকে। এসিও? ফর হোয়াই? বলেছিলাম না, তারা তোমাকে তাদের টিমে চাচ্ছে। এজওয়ান কপালে হাত বুলিয়ে বলল, বাট প্রফেসর, আপনি তো জানেন সবটা। প্রধানমন্ত্রী এসে এয়ারফোর্সের জয়েন হওয়ার জন্য বলে গেল, এখন আবার আইএসও থেকে তাদের টিম যাচ্ছে। আমি একটা মানুষ হয়ে কয়দিকে যাব বলুন? তাদের মানা করে দিন। শুনছে না, তারা পার্সোনালি কথা বলতে চায় তোমার সাথে। তোমার সব শর্তে তারা রাজি হতেও প্রস্তুত। এজওয়ান দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, কোথায় তারা? ভিআইপি কনফারেন্স রুম। সেই রুমে ঢুকতেই এজওয়ান দেখলো কয়েকজন সিনিয়র অফিসার বসে আছে। মাঝখানে বসা ব্যক্তিটাকে সে চিনল। তার নাম ডানকান লুইস, ডিরেক্টর জেনারেল অফ অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা কর্মকর্তাদের একজন। তিনি এজওয়ানকে দেখে উঠে দাঁড়ালেন। মিস্টার এজওয়ান সুলতান, অবশেষে আপনার দেখা পাওয়া গেল। এজওয়ান শান্ত গলায় বলল, আপনারা আমার সাথে দেখা করতে চাইছিলেন। ডানকান লুইস সরাসরি বললেন, হ্যাঁ। কি জন্য বলুন? আমরা চাই তুমি আমাদের সাথে কাজ করো। এজওয়ান হালকা হাসলো। আজকে দ্বিতীয়বার এই প্রস্তাব শুনছি। একটু আগে প্রধানমন্ত্রী আমাকে এয়ারফোর্সে যোগ দিতে বলছে।
ডানকান মাথা নেড়ে বলল, আমরা জানি। এজওয়ান ভ্রু কুচকালো সে কথা শুনে। জানেন? হ্যাঁ, কারণ আমরা সেই সিদ্ধান্তেরই অংশ। জানার পরেও তাহলে এসিও থেকে এই জবের অফার করা কি মানে? কারণ তোমাকে আমাদের সংস্থার জন্যও লাগবে। আমি মানুষ একজন হয়ে দুই জায়গায় হয়ে কিভাবে কাজ করব? আমাকে কি রোবট মনে হয় আপনার, নাকি দুই সত্তার মানুষ? এটা সম্ভব? এইটা অসম্ভব। আমাকে হয় আপনাকে চুজ করতে হবে, আর না হয় প্রধানমন্ত্রী অফারটা। এখন আমি নিশ্চয়ই প্রধানমন্ত্রী অফারটাকে রিজেক্ট করে আপনাদের অফারটা এপ্রুভ করব না। ডানকান লুইস টেবিলের উপরে হাত রেখে একটু ঝুঁকে মৃদু হেসে বললেন, শোনো এজওয়ান, তুমি আমাদের প্রস্তাবটাও গ্রহণ করে নাও। তুমি অফিসিয়ালি কাজ করবে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের অধীনে, কিন্তু তোমার গবেষণার প্রকৃতি এমন যে তা সরাসরি জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। আর এই কারণেই আমরা চাই তোমাকে ASIO এর স্পেশাল ইন্টেলিজেন্স কনসালটেন্ট হিসেবে রাখতে। তুমি এয়ারফোর্স অফিসারই থাকবে, কিন্তু তোমার কাছে থাকবে টপ লেভেল সিকিউরিটি ক্লিয়ারেন্স। যখন প্রয়োজন হবে আমরা তোমার প্রযুক্তিগত ও কৌশলগত পরামর্শ নেব। হ্যাঁ, সরকারি ভাষায় এটাকে বলা হয় এক্সটার্নাল ক্লিয়ার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার। তোমার মতো মানুষ খুব কমই আছে মিস্টার সুলতান, আর এই কারণেই দুই সংস্থাই তোমাকে চায়। সেই জন্যই বলছি, একটু ভেবে দেখো। আরে দেশের জন্য ভাবো। ভাবনার জন্য সময় চাই আমার। না, সমস্যা নেই আমাদের, আশা হতো করো না শুধু, বুঝলে? এজওয়ান আরও টুকটাক কথাবার্তা বলে বেরিয়ে গেল। মাহি বোর হয়ে যাচ্ছিল। আরেকটা ছেলে বারবার মাহিকে ঘুরে ঘুরে দেখছিল। সে নিয়ে মাহি বিরক্তির চরম পর্যায়ে। এজওয়ান আসতেই যেন স্বস্তির শ্বাস ফেলল। এজওয়ান এগিয়ে এসে মাহির হাত ধরে বলল, কোনো সমস্যা হয়নি তো তোমার সুইটহার্ট? মাহি দুদিকে মাথা নাড়ালো, যার মানে হয়নি সমস্যা। ওকে, তাহলে বাড়ি ফেরা যাক। মাহি ছোট করে বলল। এজওয়ান মাহিকে নিয়ে হলরুম থেকে বের হয়ে বাইরে আসার পথে সেই ছেলের উদ্দেশ্যে বলল, চোখ অন্য কোথাও ফেলো। এমএ এজওয়ান সুলতানের দ্বিতীয়বার নজর আসলে চোখ আর চোখের জায়গায় থাকবে না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এজওয়ান মাহি গাড়ির কাছে আসতে আকস্মিক একটা মেয়ে দৌড়ে আসলো। এজওয়ানের কাছে জড়িয়ে ধরে বলল। মাহির ভ্রু কুচকে আসলো। মেয়েটার মুখ দেখেনি এখনো, কিন্তু এভাবে জড়িয়ে ধরার কি মানে? এজওয়ান প্রথমে চিনতে পারেনি মেয়েটাকে, পরে গলার স্বর শুনে চিনতে পারলো। সাথে সাথে বুক থেকে সরিয়ে বলল, ফ্লোরা, তুই অস্ট্রেলিয়ায় আসলে কবে? মেয়েটার মুখটা এবার দেখতে পেয়ে মাহি চমকালো। এই তো সেই মেয়ে যাকে সাফওয়ানের সাথে দেখেছিল। এই মেয়ে এজওয়ানের পরিচিত। ফ্লোরা মেকি হেসে বলল, অস্ট্রেলিয়া এসেছি 2 সপ্তাহ হলো। আঙ্কেল গিয়েছিল? না, আমাকে রিজেক্ট করে দিয়েছে। তার জীবনে নাকি অন্য এক নারী আছে, আর আমি অবশ্যই জেনে শুনে এমন পুরুষকে বিয়ে করতে যাব না যে অন্য নারীকে ভালোবাসে, তাই না? নাম বলেনি মেয়েটার? না, জানার চেষ্টা করেছিলাম, বলেনি। ওকে, ইউ ডিজার্ভ বেটার। আই নো, হু ইজ শি? এজওয়ান মাহির দিকে তাকিয়ে বলল, মাই ওয়াইফ। নাইস। আচ্ছা, এখন আসি তাহলে, পরে কথা হবে। ওকে, বাই। এজওয়ান মাহিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। মাহি তখনও আকাশ কুসুম ভেবে চলেছে। এজওয়ান সেটা বুঝতে পেরে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, মনে কোনো প্রশ্ন থেকে থাকলে জিজ্ঞেস করে ফেলো। মাহির ভাবনায় ভাটা পড়ল। ওই মেয়েটা কে ছিল? ওকে তো আমি সাফওয়ানের সাথেই দেখেছিলাম। ও আমার ফ্রেন্ড ফ্লোয়ার, খুবই মিষ্টি আর মিশুক একটা মেয়ে। কেমন মেয়ে সেটা তো জানতে চাইনি। তা জানতে চাওনি? ঠিক আছে, নিজে থেকে বললাম একটু। সাফওয়ান অব্দি গেল কি করে? আমার মাধ্যমে গেছে। সাফওয়ানের বাবা ভালো মেয়ে সন্ধান দিয়েছিল, তাই ফ্লোরার কথা বলছিল। বাট শ্লা তো খারাপ না, এখনও বিবাহিত, একটা মেয়েকে ভালোবেসে যাচ্ছে। আরেকটু সময় দিন, আশা করছি সাফওয়ানও মুভ অন করে ফেলবে। সাফওয়ানও মানে তুমি মুড অন করছো? মেবি। যাই হোক, ওকে নিয়ে ভাবার জন্য আমার কাছে আর টাইম নেই। ও শুধু আমার সংসারের আশেপাশে না থাকলেই না আসলেই হলো। আসলে ট্রাস্ট মি, আই উইল কিল হিম। এবার আর বাঁচবে না, ডিরেক্ট উপরে পাঠিয়ে দেব। এসব কথা আপনার মুখে মানাচ্ছে না। এমন কথা সাফওয়ান বললেই মানাতো, বিকজ অফ আপনি। আই নো, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। নাও আই হ্যাভ নো রিকোয়েস্ট। আমার জিনিস আমি কেঁদে নিতেই পছন্দ করি। ওসব হিরোদের মতো ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া মানুষ অন্তত এজওয়ান সুলতান না।
সে মানুষ মেনে হলেও নিজের জিনিস নিজেই বুঝে নিতে জানে। আর তোমার বিষয়ে উঠলে তো কোনো কথাই নেই। তোমার জন্য আমি ঠিক কতটা নিচে নামতে পারি তার কোনো ধারণা নেই তোমার মাহি। তাই আমার সামনে ভুলেও নিজের এক্সকে ডিফেন্ড করতে এসো না। মাহি বাহিরে তাকিয়ে বলল, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন। বিষয়টা যখন তোমাকে ঘিরে তখন তো উত্তেজিত হওয়ার ইটস নর্মাল বেবি। আমি সাফওয়ানকে ডিফেন্ড করিনি। করনি বলেই এখনো অক্ষতই আছো। মাহি এবার এজওয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।